আহ, আমরা এখন কথা বলবো বর্ষা চৌধুরী যে কয়েকদিন পর পর আসলে তার রূপ চেঞ্জ হয় না, সব কিছু চেঞ্জ হয়। কয়েকদিন আগে আমরা দেখলাম যে আসলে দুবাই থেকে কিন্তু সে কিন্তু আবার পরিপাটি হয়ে বাংলাদেশে আবার এসেছেন। আপু, আসলে আপনি কয়েকদিন আগে ডিপ্রেশনে ছিলেন, আমরা দেখেছি। মানে এখন দেখতেছি আসলে মানুষ যতটুকু চেঞ্জ হয়, মাঝখানে আপনি চেঞ্জ হয়ে গেছেন একদম। আবার কিভাবে নিজেকে নিজে চেঞ্জ করলেন এত তাড়াতাড়ি? মানুষ হচ্ছে পরিবর্তনশীল। আর মানুষের পরিবর্তনশীলতার পাশাপাশি আমার লাইফটা মনে হয় একটু বেশি অ্যাডভেঞ্চার। বিকজ আমার এই ইন্ডাস্ট্রিতে যারা আছে তারা প্রত্যেকেই দেখেছে আমার উত্থান আমার পতন। এবং আমি যখনই হোঁচট খাই তখন ঘুরে দাঁড়াবার জন্য কোন পথে আমাকে হাঁটতে হবে সেই পথটা আমি নিজেই বের করি, আবার সেই পথে আমি নিজেই হাঁটি, অথবা আমার গাড়ির ড্রাইভিং সিটে সেই চালকটা আমি নিজেই হই। কারণ হোঁচট তো আমি খাই না, অন্য কেউ তো আর খায় না। সেই তো জীবন মানে তো পরিবর্তনশীল, এটা হবে। আপু, অনেকে ভাবে যে আসলে বর্ষা চৌধুরী মনে হয় শেষ হয়ে গিয়েছে, মানে চুরমার করে দিয়েছে। অনেক ভাবতো যে বর্ষা চৌধুরী, মানে আপনি যখনই দুবাই চলে গেছেন অনেকে খুশি ছিল, অনেকে ভাবছে কি বর্ষা চৌধুরী এই না শেষ। নাই, তুই শেষ। শেষ। বর্ষা যদি দা এন্ড। অনেকে খুশিও হয়েছিলেন যে প্রমোটার বর্ষা চৌধুরী বাংলাদেশে আর নাই, এই স্থানটা আমরা দখল করব। আসলে এটা কেন, আপনি কেন গিয়েছিলেন এই স্বপ্ন নিয়ে? রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আমার জন্য যতটুকু নির্ধারিত রিজিক আছে সেই রিজিকটাই আমার জন্য আসবে, এটা আমি বিলিভ করি। অ্যান্ড আমি হচ্ছে স্বচ্ছ পানির মতো। লাইক আমি যেদিকেই হাঁটি, যেদিকেই চলি, যেভাবেই চলি, এটা তোমরা সবাই দেখো। আমার গণমাধ্যম কর্মী যারা, আমার ছোট ভাই আছে, বন্ধু আছে, বড় ভাই আছে, প্রত্যেকেই দেখে। এবং সোশ্যাল মিডিয়াতে তো সব অ্যাক্টিভিটিসই আমার থাকে, আমার কাজ থেকে শুরু করে ইভেন দো আমি কখন কোথায় মুভ করছি সমস্ত কিছুই থাকে, লুকোচুরি বলতে কিছু নাই। সো আমার মনে হয় যে আমি যতদিন পৃথিবীতে আছি, দুনিয়াতে আছি, আর দেখো আমার কিন্তু অনেক দায়িত্ব, এটা সবাই জানে যে আই হ্যাভ এ টু বেবি, আমার দুটো বাচ্চা, আমার বাবা সিক, আমার মা, ইভেন তো পুরো পরিবারের একমাত্র উপার্জনকারী আমি একা। সো সেখান থেকে ওই দায়িত্ববোধটা যখন কাঁধে, প্রত্যেকটা পুরুষরাও তোমরা ভালো বলতে পারবা যে সংসারের দায়িত্ব যখন তোমাদের কাঁধে থাকে তখন তোমরা দুনিয়া ভুলে যাও। সো আমিও অ্যাজ লাইক ওই রকম। আর কারো ফিল্ড কেউ নিতে পারে না। আর বর্ষার জায়গায় অন্য কোনো বর্ষা নামে আসতে পারবে, কিন্তু বিউটি অফ ব্রেন দিয়ে হয়তো আসতে পারবে না। আপু, বলতে আসলে কষ্ট হয়। অনেকে ভাবছে বর্ষা চৌধুরী বাংলাদেশ থেকে ভয়ে পালিয়েছিল, দুবাই গিয়েছিল। এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন, কেন ভয় গিয়েছেন? কিসের ভয়? অনেকে কেউ কি বলছেন। আমারে খায় ফেলবে, গিলে ফেলবে? আমি তো কারো ভয় পাই না। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আই ডোন্ট গিভ আ শিট অ্যাবাউট এনি পারসন। সরি, আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাই না। কি হয়েছিল আসলে, আপনার ছোট বাচ্চা রেখে আপনি বাইরে চলে গিয়েছিলেন? আমি ঘুরতে গেছি, আমি ঘুরতে যাব। আমি কিছুদিন আগেও প্ল্যান ছিল নেপাল যাওয়ার, অ্যান্ড দেন নেপালটা ক্যান্সেল হলো বিকজ আমার প্রচন্ড প্রমোশনাল কাজে আমি বিজি, এর জন্য নেপাল যাইনি। নেপাল না গিয়ে আমাদের সেই কাজটা আমরা সিলেটে শেষ করলাম, বা 5 তারকা গ্র্যান্ড সুলতানে শেষ করলাম সেই কাজটা। আপু, আরেকটা জিনিস জানার ছিল, সেটা হলো গিয়া, আমরা জানি সুপারস্টারের পিছনেও কিন্তু মানুষ লাগে। আপনার পিছনে কেন মানুষ এত খোঁচায়, লাগার চেষ্টা করে কেন? প্রশ্নের উত্তর তো তুমিই দিয়ে দিলা। না, আমি বললাম সেটা আপনার সুপারস্টারের পিছনে। পিছনে মানুষ লাগে, তো প্রশ্নের উত্তর তুমিই দিয়ে দিলা। না না, তার সেটা মানে, আপনার পিছনে, তার আপনি কি? মানে আমি বলি, সমালোচনা তাকে নিয়ে হয় যে আলোচিত। তো নিশ্চয়ই আমি কোথাও না কোথাও কোনো একটা আলোড়ন সৃষ্টি করেছিলাম কখনো না কখনো, যে কারণে সমালোচনা আমাকে ছাড়ে না। এবং আপনাকে নিয়ে কিন্তু অনেকে সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলে। আসলে এটা কেন বলে আপনাকে নিয়ে এত কথা বলা? আমার বর্ষার নাম নিয়ে যদি কেউ পোস্ট করে, কেউ ভিডিও করে, কেউ কাজ করে, কেউ গিবত করে, কেউ সুনাম করে, কেউ দুর্নাম করে, যদি ফেসবুক থেকে একটা পয়সা আর্ন করতে পারে, লাইক কমেন্ট বাড়ে, শেয়ার বাড়ে, তাহলে আলহামদুলিল্লাহ, খারাপ কি, ভালোই তো। তার পেটে যদি 2 পয়সা পড়ে সমস্যা কি? মুনা ভাই, আসলে এই মানুষটার সাথে আপনি নতুন করে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। আসলে আপনি তো ছবি করছেন, মানুষটা কেমন, বর্ষা চৌধুরী মানুষটা আসলে কেমন? আমি যতদিন যতদিন তার সাথে আমার সাথে ফ্রেন্ডশিপ রিলেশন, হুম। আমি যতটুকু জানি সে অনেক ভালো মানুষ। এবং আছে না অনেক মানুষ রাতে মোমের মতো বলে, আমি যেটুকু জানি তার মনে যে দুঃখ বেদনা আছে সে রাতে মোমের মতো বলে। এরকম অনেক নায়িকারাই আছে, অনেক বড় সুপারস্টার, কিন্তু তার মনে অনেক বেদনা কষ্ট থাকে, কিন্তু তারপর সে ভালো থাকার চেষ্টা করে। ওই জায়গা থেকেই সেও ভালো থাকার চেষ্টা করতেছে। আচ্ছা মুন্না ভাই, আসলে আমরা তার অনেক কাজ দেখেছি আমরা। সে একজন প্রমোটার, বাংলাদেশের সবাই চিনে। আসলে আপনি তো মুভি করেন, অনেক অনেক ছবি উপহার দিয়েছেন, ডার্ক হল, আরও ছবি আসতেছে সামনে। আসলে আপনি তো অনেক নায়িকার সাথে কাজ করছেন, এই নায়িকার সাথে কাজ করে নতুন, মানে এর আগেও কাজ করছে, এই নায়িকার সাথে কাজ করে কেমন ফিল হয়েছে এবং কতটুকু কাজ করতে পারে? দেশি নায়িকার সাথে তো প্রথম কাজ করলাম, তো ভালো। এখান থেকে ইনশাল্লাহ পথ চলা শুরু হতে চলেছে, তো দেখা যাক ইনশাল্লাহ কি হয়। সবাই তো বিদেশের দিকে পা দেয়,
অনেকেই দিয়েছেন, দিচ্ছেন, আপনি হঠাৎ করে দেশিকে মানে বিদেশের মানুষ রেখে দেশে কেন পা দিলেন? না, যেহেতু বাংলাদেশে আমার জন্ম, বাংলাদেশ আমার মামাটির দেশ, সেক্ষেত্রে আগে তো সবার আগে আমার বাংলাদেশের নায়িকা কি বাংলাদেশের নায়িকাদেরই প্রাধান্য দিতে হবে। তো সেই জায়গা থেকে আমরা তো মাত্র ফটোশুট করলাম, দেখি ফিউচার আরো অনেক কাজ হবে। বেশ কিছু বড় বড় ব্র্যান্ডের বড় বড়- আমরা আসলে সিনেমাটোগ্রাফি এন্ড ফটোগ্রাফি, যেটা হিউজ বাজেটের 5 টাকা হ্যাঁ। নেওয়া হয়েছে। তো আমরা মাত্র ফটোশুটের কাজ শেষ করলাম। ইনশাআল্লাহ এখন সামনে দেখা কিছু যাক আসতেছে। তোমরা কতটুকু আমাদের ভাইরাল করতে পারো, আর দর্শক আমাদের না কতটুকু ভাইরাল রেসপন্স অ্যাজ করে। এন ইস্যু, হ্যাঁ, দর্শকের দর্শক আমাদের রেসপন্সটা, কাজটা দেখার পরে কতটুকু রেসপন্স করে, এরপরে দেখা যাবে ফিউচার প্ল্যান কি হয়। জুটিটাকে পছন্দ করে বর্ষা কিনা। চৌধুরী তো সব দিকে গুণান্বিত, যেমন আমি দেখেছি তার গান শুনেছি, তার প্রমোটে দেখেছি, তার অভিনয়, সে কিন্তু একসময় বিটিভির ছোট পর্দার শিল্পীও ছিল একসময়। আস্তে আস্তে সব দিক থেকে আসলে আমরা দেখেছি যারা ভালো কাজ করে তাদেরই কেন বারবার কষ্ট পেতে হয় আসলে। এই বিষয়টা একটু জানতে চাইছি। কয়েকদিন আগে সে কিন্তু অনেক বেশি কষ্ট পেয়েছিল, সে কিন্তু ডিপ্রেশনে চলে গিয়েছেন, অনেকে খুশি হয়েছিলেন। না না, এটা তো আসলে যাদের, আমরা যেহেতু যারা সেলিব্রিটি, আমি এখনো সেলিব্রিটি হয়ে উঠি না, সরি, হুম, হুম। যারা সেলিব্রিটি, যারা পুরো মিডিয়াতে কাজ করে, নায়ক নায়িকা বলেন, অভিনেতা অভিনেত্রী বলেন, সবার জীবনই এরকম হয়, কম কম বেশি। আসলে কিছু লোকের তা সামনে আসে পর্দায়, কিছু লোকের তা আসে না, কিন্তু যারা মিডিয়াতে কাজ করে তাদের তাই আসে। কিন্তু অনেক আছে এরকমের, অনেকেরই আছে কেউ জানেই না এরকম কষ্ট দুঃখ বেদনার কথা, বা পার্সোনাল প্রবলেমের কথা, পারিবারিক প্রবলেমের কথা। অথবা এরকমও আছে যে দেখা যায় যে আমাদের একটা বিল্ডিং এ 10 জন যদি আমরা ফ্ল্যাটের মানুষ থাকি, 10টা পরিবার থাকি, সেখানে হয়তো 7-8টা পরিবারের সেম ঘটনা, হয়তো সবারটা সবাই জানছে না, আমারটা বিশেষ করে জানতে পারছে, বিকজ আমি সোশ্যাল ওয়ার্কার, তার সাথে পাবলিক ফিগার, যেহেতু পাবলিক প্ল্যাটফর্মে কাজ করি, বাংলাদেশ মিডিয়াতে সেই ছোটবেলা থেকে কাজ করে আসতেছি বিভিন্ন ডেজিগনেশন, অ্যাজ এ সিঙ্গার, অ্যাজ এ উপস্থাপিকা, অ্যাজ এ জার্নালিস্ট, অ্যাজ এ অ্যাক্টর, মানে প্রত্যেকটা সেগমেন্টে, প্রত্যেকটা সেক্টরে আমার বিচরণ আছে আলহামদুলিল্লাহ। সো সেখান থেকে হয়তো আমারটা একটু বেশি শোনা যায়। ডিভোর্স প্রতি ঘরেই হয়, ঝামেলা প্রত্যেক সংসারে হয়, প্রতিটা জীবনেই হয়, কিন্তু তাদেরটা হয়তো এতটা আলোকিত হয় না। আলোচিত হয় না বা এতটা প্রকাশ্যে আসে না যতটা আমার আসে। মুন্না ভাইয়ের কাছে একটু যাব, আমি একটু অনেক দর্শকের ভুলটা একটু ভাঙিয়ে দিতে চাই। কয়েকদিন আগে আমরা দেখেছি আপু হিজাব পরে প্রমোটার, সে যেহেতু হিজাব পরে সবকিছু করেছে, যেহেতু এখন মুভি করতেছে, ফটোশুট করছে, শেষবার একজন হিজাবি নারী কি সে ফটোশুট কি হিজাব ছাড়া করতে পারে কি না? আচ্ছা, যখন একটা প্রফেশনাল জায়গা আসে, যখন আমি তো এখনো দেখি হিজাব পরে, এই যে আমরা সিলেটে গেছি তখন দেখছি হিজাব পরে গেছে। এই কিছুক্ষণ আগে আমরা স্টার গল্পে ইন্টারভিউর জন্য গেছি, তখন হিজাব পরা ছিল। এখন যখন একটা প্রফেশনালের জায়গা আসে, যখন একটা ব্র্যান্ডের আমরা কাজ করার জন্য যাই, যখন আমরা শুটিং করার জন্য যাই, অ্যাজ আর্টিস্ট, এজ এ আর্টিস্ট হিসেবে, যখন একজন দর্শকের সামনে তার প্রতিভা, যখন ডিরেক্টরের সামনে তার প্রতিভা যখন মেলে ধরতে হবে, অভিনয় করতে হবে, তখন তো হিজাবের চরিত্র হলে তো অবশ্যই হিজাব পরবে। হিজাবের চরিত্র যদি না থাকে, ডিপেন্ড করে সম্পূর্ণ ক্যারেক্টারের উপরে। তো হিজাব তো আমি দেখি এখনো পরে, বাসায় গিয়ে ওদিনকে বাসার নিচে গেছি আমরা রিসিভ করার জন্য, দেখছি হিজাব পরে আসছে, গাড়িতেও হিজাব পরে উঠছে। তো হিজাবটা রিপ্রেজেন্ট করার জন্য সবার মাঝে, সবার কাছে একেবারে আপু, তুলে একটু ক্যামেরা। ধরবার জন্য যেইভাবে প্রেজেন্টেবল হতে হয়েছে, সেখানে তাদের ডিমান্ডটা ছিল না হিজাব, দ্যাটস ওয়াই আমি হিজাবটা ক্যারি করতে পারিনি। আরেকটা বিষয় কি, আমার ব্যক্তিত্ব প্রমাণ করবে আমার প্রকাশে, কিন্তু ব্যক্তি জীবন না এবং চরিত্র না। চরিত্র কখনোই তুমি পোশাক দিয়ে বিবেচনা করলে হবে না। মানে অনেকে আমি একটু বলতে চাই, এখানে একটু কিন্তু ক্যামেরায় অনেক- মনে হয়। এখানে কিন্তু অনেক নায়িকারাই আছে যারা, মানে অনেক আগে আমি যখন বর্ষা চৌধুরীকে না চিনতাম, অনেক নায়িকারাই আছে যে তারা বলছে আমি মুসলিম হয়ে গেছি, আমি আর ক্যামেরার সামনে কাজ করব না, মিডিয়াতে আর কাজ করব না। তারা কিন্তু পরবর্তীতে ঠিকই কাজ করছে এসব ব্যাংকে আছে, আমি নাম বললাম না, নাম তো না রাখলাম। হ্যাঁ। আর বর্ষা চৌধুরী তো শুধু বলছে আমি হিজাবটা করবো, সবসময় হিজাবটা আমি করবো না। এখন যদি পেট যদি বাঁচাতে হয়, সে যেহেতু অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, তো তার ফ্যামিলি আছে, তার ফ্যামিলি তার উপরেই ডিপেন্ড করে, তার ভাই, তার বাচ্চা দুইটা, যেহেতু হাজবেন্ড নাই, তো হিজাব খুলেই ওখানে কাজ করতে, হিজাব না খুলে তো কাজ করতে। আপনি যেহেতু, আমি একটু আপনার কাছে যাব, আসলে হাজবেন্ড নাই কথাটা আসলে, সে তো আসলে কাউকে ভালোবেসে বিয়ে করছিল এইরকম না, কেউ একজন দেখে কোনো একজন নায়ক, তাকে সে নায়ক দাবি করে, আমরা যতটুকু জানি সে ভালো কোনো মুভি করে নাই, ভালো কোনো মানে সে নায়ক দাবি করে, যেহেতু আমরা যতটুকু মেসেজ দেখছি সব কিছু, যে নিজেই ভালোবেসে, না 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 না, যেহেতু বলেছে আপু হাজবেন্ডের কথা, কাকে নায়ক বলছেন আপনি?
যে নামটা বলেন। আমরা রাসেল মিয়া যে নায়ক পরিচয় রাসেল দেয়, মিয়া কখনো বলছে আমি নায়ক? আপনারা সে তো বলছেন? পরিচয় দেয়, সে তো আমি নায়ক। মুন্না খানই তো 3 কোটি টাকা দিয়ে সিনেমা নামে 3-4টা সিনেমার নায়ক হইতে পারলাম না। আমার 35 ইয়ার চলে ওর, ঠিক আছে? তো আপনি তারে কোন অ্যাঙ্গেল থেকে নায়ক বলেন? সে নায়ক দাবি আপনার করে, সে বলছে নায়ক। সে তো সবসময় বলে আমি নায়ক যাই হোক, মুভি করি। আপনি আসছেন আমার অফিসে ইন্টারভিউ নেওয়ার জন্য আসছেন, আপনি আমাদের বিষয় নিয়ে কথা বলেন। আমরা একটা না, আমরা যাইতে যাচ্ছি আপনার হাজবেন্ডের কথা। আমরা একটা বিগ ব্রাদারের কাজ করি। হাজবেন্ড শুনুন, আমি হাজবেন্ড ব্যক্তি যখন জীবনটাকে আনতে চাচ্ছি না। হাজবেন্ড যখন রাসেল মেহতার ছিল তখন আমার সাথে তো কথা হয় না, কথা বলে না হ্যাঁ। কখনো। কাজ করি নাই। আপনার সাথেও কথা বলে না, ইভেন মিডিয়াতে কাজও করে না সে। আমি যেটুকু জানি, আমরা যেটুকু জানি কেউ কাজও হ্যাঁ। করে না। যখন হাজবেন্ড চলে গেছে তখন তার পেট বাঁচাইতে হইলে, তার আহার যোগাইতে হইলে, তার বাবার চিকিৎসার জন্য, তার লাইফ স্টাইল মেনটেন করার জন্য, তার সন্তানের জন্য তার কাজ করতে হবে। আবার তার যখন সন্তানের তার দায়িত্ব নিতে পারবে তার বাচ্চারা, তখন সে এমনি অফ হয়ে যাবে অটোমেটিকলি। আমি একটু বর্ষা চৌধুরীর কাছে যাব। আসলে এই যে ভাইয়া কথা বললো হাজবেন্ড, আপনি তো ভালোবেসে বিয়ে করেন না, তা সে আপনাকে মানে অফার করেছিল, আপনার বাচ্চা বলেছিল যে আসলে আমার ছোট বাবুর জন্য একজন বাচ্চা দরকার, এইটা নিয়ে একটু বলবেন আপনি। আসলে সবাই বলতেছে আপনার দিকে আঙুল তুলছে, অনেকে আপনি জানেন সেটা প্রমাণিত হয়েছে যে আপনি আসলে মেসেজ দেখাইছেন। আজকে আবার একটু চাচ্ছি আসলে আপনার যে মেয়েটা, আসলে আমি আমার পাস্ট 2024টাকে ভুলে যেতে চাই। আমি চাই আমার জীবনে 2023 এর পরে 2025 আসছে, 2024 বলে কোনো সাল নাই। এবং যে ভুলটা করেছি, ভুল তো ভুলই, ভুল আসলে মানুষের প্রত্যেকের জীবনেই হয়। এবং আমার মনে হয় কি যে আমার একটা রিগ্রেট আছে যে কেন ওটা করেছি, এটা নিয়ে রিগ্রেট আছে। তবে হয় না যে মানুষকে বিশ্বাস করতে হয়, বিশ্বাস করাটা উচিত এবং বিশ্বাস আমি করব, এখনো করব। কারণ হচ্ছে কি, আমি বিশ্বাস করলাম, সেই বিশ্বাসটা কে কতটুকু রাখবো সেটা তার উপরে ডিপেন্ড করবে। সো এখানে আমার কোনো সে নাই। এন্ড তারই সাথে তাকে নিয়ে আমি কিছুই বলতে চাই না, বিকজ আমার এখনো মামলাগুলো আদালতে আছে, ট্রাইব্যুনালে শিফট হয়েছে, আদালত বিবেচনা করবে, প্রমাণ আছে, আপনাদের কাছে আছে, পুরো বাংলাদেশের কাছে আছে, জনতার কাছে আছে। সেখান থেকে যতটুকু যা হবার তা হবে, কারণ আমি তো আইনের শরণাপন্ন হয়েছি, কোনো ব্যক্তি মানুষের না। আর আমি নিজে থেকে একেবারেই সিদ্ধান্ত আপনাদেরকেও বারবার বলেছি যে ভাই আমার পক্ষে আর সংসার করা পসিবল না এরকম ব্যক্তির সঙ্গে। সো তাকে নিয়ে কোনো কথা বলতে চাই না, এটা তো তার নামটাও আমি নিতে চাচ্ছি না। So, আপু, এবং আমি এই বিষয়। যাইতে যাচ্ছি, এখনো দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনাকে নিয়ে সে সাক্ষাৎকার দিচ্ছে, আপনার বদনাম গাচ্ছে, এটা নিয়ে আসলে আমার কথা বলে আম জনতা যদি টাকা 2-4-5 টাকা উপার্জন করতে পারে, তাই না, $2-4 উপার্জন করতে পারে, এখন সে যদি আমার কথা বলে তার নামের পাশে আমার নামটা ছিল, এটা তো অস্বীকার করবার না, তাই না? এটা অবশ্যই সে প্রতারণা করে হোক, যেভাবেই হোক রেখেছে। সো সেটা করে যদি সে 2 পয়সা উপার্জন করে বা তার নাম খ্যাতি যশটা যদি বৃদ্ধি পায়, তাতে ক্ষতি হোক না, ভালোই তো। আপু, আমি এই দিক শেষ করে দিব যে আসলে আপনি দুবাইতে গিয়ে কি কাজ করেছেন এবং ওই বিষয়টা একটু জানতে না, চাচ্ছি। দুবাইতে আমি বেশি দিন ছিলাম না, আমি 3 দিন স্টে করেছি। 3 দিন পরে আমি দেশে চলে এসেছি। 3 দিন আমার কিছু কাজ ছিল ওখানে, সেই কাজগুলো সেরেছি। এরপরে নেপালের প্রস্তুতি ছিল, কিন্তু নেপালটা যাওয়া হয়নি। যে বললাম, দেশে অনেকগুলো ব্র্যান্ডিং এর কাজ ছিল, অ্যান্ড যেহেতু ওর সাথে কাজটার প্ল্যানিং ছিল আগে থেকে, ও দেশে আসবে, অ্যান্ড দেশে আসার পরে বেশ কিছু প্ল্যান আছে। যেমন একটু আগে একটা ইন্টারভিউ দিয়ে এসেছে, আগামীকালকে ইন্টারভিউ আছে, পরশু আছে। তো কন্টিনিউস আমাদের টানা কাজ আছে, কিছু প্রজেক্ট আছে। আর যেহেতু ও বিজনেসম্যান, ও হচ্ছে বাইরে থাকে, দেশে কিন্তু কম থাকে। হ্যাঁ, দেশে 10 দিন থাকে, বাইরে 20 দিন থাকে। সো যেই 10 দিন ও বাংলাদেশে থাকবে, এর মধ্যে তছনছ যে সিনেমাটা আছে, বিগ বাজেটের একটা সিনেমা, ববি, ওর আর্টিস্ট হচ্ছে ববি, পিছনে ব্যাকগ্রাউন্ড আছে। সো হ্যাঁ। খোকন ভাইয়ের হচ্ছে পরিচালনায়। তো ওই সিনেমাটা নিয়েও ওর ডিজাইন, ওর কস্টিউম অ্যান্ড ওর গেট আপ, সেটা এগুলো নিয়েও একটু গ্রুমিং করানো হচ্ছে। এবং ওর যেহেতু মানে ওর ভাষাটা বা আঞ্চলিক, যেটা ও গ্রাম ছোটবেলা থেকে যেটা হয় না আমাদের সবারই, হ্যাঁ, হ্যাঁ। সো ওইখানেও প্রশিক্ষণ নিচ্ছে। সো ওই সব জায়গা থেকে হচ্ছে গিয়ে ওকে আমরা প্ল্যান করেছি, ও যতদিন দেশে থাকছে অতদিন একটু ফোকাস থাকবো অন কাজের প্রতি ফোকাস। আর আমাদের সামনে আরো কিছু বড় বড় ব্র্যান্ড, আমরা যে ব্র্যান্ডের কাজটা করেছি, বাংলাদেশের টপ মাছ ব্র্যান্ড, বাংলাদেশের টপ ব্র্যান্ড, যেখানে পরি আপু থেকে শুরু করে যত সেলিব্রিটিজ আছে প্রত্যেকের মাঝে আমরা দুজন। সো নিশ্চয়ই আমরা মানে মুনা খান কিছু একটা হোয়াটএভার। সো যাই হোক, এখন তছনছ সিনেমাটা নিয়ে অনেক প্ল্যান আছে, সামনে আরো কিছু ব্র্যান্ডের কাজ আছে, কিছু ব্র্যান্ডিং আছে, কিছু প্রমোশন আছে, সেগুলো নিয়ে একটু বিজি অ্যান্ড ফোকাস থাকতে চাই। আর সে মানুষটা খুব ভালো। আর আমার মতো তিতা মানুষের সাথে মিশতে পারাটা কিন্তু কঠিন, এটা আপনারাও জানেন। এবং আমি খুব রুড, আমি যা বলি মুখের ওপর বলি, স্ট্রেট কাট বলতে পছন্দ করি। আর কথা না শুনলে তখন আবার বকাঝকা দিতেও খুব পছন্দ করি। আপনি নিজেকে তিতা কেন দাবি করছেন? বিকজ আমরা অনেক তিতাদের,
স্ট্রেটলি কথা বলে আমি খুব স্ট্রেট কাট, মানে আমি এখন আমার কথা হচ্ছে ভাই সত্য, আমি ধর এখন আমি তোরে পিটাইছি, তোরে আমি থাপ্পড় দিছি, এখন আমার যদি জিজ্ঞেস মানে কেউ জিজ্ঞেস করে ওরা কেন মারছো, আমি মারছি, আমার মন চাইছে এই কারণে মারছি, আমি তো বলবো না যে আমি মারি নাই। আমার ভেতরে সেই সত্যতা, স্বচ্ছতা, দৃঢ়তা সব সময় আছে, যেটার জন্য এখন স্টিল নাও বর্ষা চৌধুরী রাইট আছে। তিতে এই কারণে বলছে একবার মার খেয়ে রেকর্ডিং ফাঁস করে আর একবার মার খেয়ে আবার সত্য মানে মিথ্যাটা প্রকাশ করে। বুঝতে পারছি, একবার মার খেয়ে সত্যটা প্রকাশ করে, একবার মার খেয়ে মিথ্যাটা প্রকাশ করে। ঠিক আছে। আচ্ছা আসলে আপু আপনি আসলে আপনার যে মানে আপনি হ্যাঁ লাইভে সমস্যা নেই। আর আপনি এই যে আপনার কতটুকু ক্ষতি হয়েছিল যে কদিন আপনি মানে আমরা দেখেছি আপনি আমার প্রচুর ক্ষতি হয়েছে, আমার ফাইনান্সিয়ালি ক্ষতি হয়েছে, আমার সামাজিক ভাবে ক্ষতি হয়েছে, আমি কি বলে ফাইনান্সিয়ালি কি পরিমাণে ক্ষতি হচ্ছে সেটা আমি নাইবা বলি, কারণ ওটা আপনারা নিজের আমার বাসা তখন 24 আওয়ার্স টাইম অলমোস্ট, এবং কি আপনার পাও ভেঙে গিয়েছিল, পা ভাঙছে, এটাও আপনারা দেখছেন, এটাও মানুষ নিয়ে ফান করছে। এন্ড যাই হোক, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, আমি 2024টা বলে যেতে চাই, প্লিজ আমাকে আপনারা শুনুন। আচ্ছা আমি একটু 2024 বলে 2025 টাকে আমি সুন্দরভাবে আচ্ছা এবার আপনাদের যে 2025-এর প্রথম দিন কেমন কেটেছে এবং হলি নাইট কেমন? 2025 এর প্রথম দিনটা আমার চমৎকার কেটেছে। 2025 এর 31st নাইটটা কেটেছে আমার শেয়ারডনে 5 তারকায়, এবং সেখানে একটা শো ছিল, সেখানে বাংলাদেশের অনেক পিয়াল সেলিব্রিটি হাসান। ছিল, হ্যাঁ সেখানে কেটেছে। তার পরবর্তী দিনে ওই দিনই তারপরে আমাকে আমাদের আরেকজন স্বনামধন্য নায়িকা যে আমাকে বলেছে এইভাবে, কিভাবে বলেছে শোনো, নায়িকার নাম জানতে চাচ্ছি আমি না, একটু। ওইটা থাক না। নামটা সারপ্রাইজ থাকলো। হ্যাঁ আই, তুমি কি জানো আমি নায়িকাদের মধ্যে সবচেয়ে আলোচিত, সবচেয়ে সমালোচিত, সবচেয়ে বোল্ড, আর তুমি ইনফ্লুয়েন্সার হিসেবে সবচেয়ে ফেমাস, সবচেয়ে বোল্ড, সবচেয়ে ইন্সপায়ারিং, তুমি কেন কাঁদতেছো? এন্ড এটা বলে তুই কেন কাঁদতেছিস, এটা বলেও আমার ওয়াশরুমে নিয়ে গিয়ে ফ্লাশ করাইছে, যে ফ্লাশ কর আজকে থেকে দা এন্ড, 24 সাল শেষ, এখন 25 সালে ইভেন তো আমার হিসাবও কাটান দেখুছে যে এটা তুই না, আমি জানি এটা তুই না, এটা তুই নিজেকে কষ্ট দিচ্ছিস, নিজের ভেতরের কষ্টটাকে আরো বাড়াচ্ছিস, তুই ব্যক্তি বর্ষাটা অন্য এক বর্ষা, এটা আমরা জানি, আমরা যারা কাছের তারা জানি। দেন ও আমার জন্য একটা পাওয়ারফুল কাজ করছে, থ্যাংক ইউ বনু, থ্যাংক ইউ। আচ্ছা আমরা আসলে তারপরে হ্যাঁ। বাংলাদেশে আর কোনো নায়িকা নাই আমি মনে করি। আচ্ছা যাই হোক আপনার তার মানে হিজাব খোলার পিছনে কোনো রহস্য আছে? না, হিজাব খোলার পেছনে রহস্য না, মানে কাজের জন্য, যে এই যে আমি হ্যাঁ, নিজেকে সেটাই। মুড়িয়ে রাখাটা হচ্ছে আমার ভেতরকার কষ্ট, যন্ত্রণা, দুঃখ, হেজিটেট, অথবা আমি চাচ্ছি না তবুও আমি সেটাই করছি, মানে হয় না ওই যে মেন্টালি ট্রমাটাইজ, আমি এই জিনিসটাই ও বুঝাইতে কিন্তু চাইছে যে এখন আসলে ক্যামেরার বাইরে তুই করো তুমি। আসলে তুই এটা না, এটা বুঝাইতে চাইছে। আর আমি দেখো ভাই, আমার প্রফেশন অ্যাজ এ আর্টিস্ট বর্ষা চৌধুরী, আমাকে যদি এখন এই কোম্পানি বলে তোমাকে ব্লেজারটা পরতে হবে, আমি এই ব্লেজারটা কিভাবে সবার কাছে ফুটাইতে হয় আমি সেভাবেই ফুটাবো। আবার কোনো শাড়ি কোম্পানি যদি বলে তোমাকে শাড়িটা গাড়ি করতে হবে, এটার জন্য যদি আমাকে পে করা হয় আমি সেভাবেই নিজেকে প্রেজেন্ট করব। আবার যদি কোনো বোরখার কোম্পানি এসে বলে যে ইয়েস আপনাকে এই আবায়াটা এইভাবে পরতে হবে, তখন আমি ওইভাবেই পরবো। কিন্তু ব্যক্তি বর্ষা চৌধুরী কি করছে, 5 ওয়াক্ত সালাত আদায় করছে কিনা, ব্যক্তি বর্ষা চৌধুরী আল্লাহকে মানছে কিনা, ব্যক্তি বর্ষা চৌধুরীর চরিত্র কেমন, সেটা আসলে মানুষের কাছে আমি জানতেও চাই না, নিতেও চাই না। ট্রাস্ট মি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এবং হয় না যে আমার ক্যারেক্টার সার্টিফিকেট দেবার জন্য আমার বাবা মা এখনো পৃথিবীতে আছেন, এন্ড আই বিলিভ ইন আল্লাহ, আল্লাহর পরে আমার বাবা মা, সেটা একমাত্র ফ্যামিলির লোকেরাই জানে। সেটা এবং ইভেন তো আমার সন্তানটাও এখন অনেক তুমি কিন্তু আমাদের দর্শক না, তুমি কিন্তু আমাদের অডিয়েন্স না, তোমরা সাংবাদিক করে কিন্তু আমাদের ফ্যামিলির মতো, তোমরা জানবা করে কিনা। কিন্তু দর্শক যারা অরিজিনাল দর্শক, যারা কমেন্ট করে, ওরা কিন্তু দর্শক আমাদের, ওরাই দেখতেছে, ওরাই কমেন্ট, ওরাই ফলো রাখতেছে, কিন্তু ওরা জানবে না কখনো এটা। ওদের জানতে হলে পার্সোনালি মেসেজ দিয়ে। আচ্ছা আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি প্রমোটার, আপনি কিন্তু অনেক ফেমাস, বাংলাদেশের সবাই আপনাকে চিনে, হ্যাঁ, কিন্তু আপনাকে নিয়ে পিচ মারে, আপনাকে একজন প্রমোটাররা তাহলে হাজার হাজার টাকা কিভাবে লাল গাড়ি, সাদা গাড়ি, নীল গাড়ি, দুদিন আমি জানি না ভাই, আমার এটা একটু জানতে চাচ্ছি আর কি, আপনার কেন নাই? আমার নাই কেন আমি জানি না, কেন নাই জানিস? কারণ আমি মানুষকে ভেঙে খাইতে পারি না। আমি যেটা করি সেটা হচ্ছে পরিশ্রম করে 1টা টাকা যদি আমি নেই, সেই 1টা টাকাকে হালাল করে বর্ষা চৌধুরী খেতে জানে। আমি বর্ষা চৌধুরী কখনোই কাউকে ভেঙে খেতে জানি না, দালালি করতে জানি না, যে আমি অমুক নায়িকাটাকে নিয়ে আসতেছি তোমার ইভেন্টে, অমুক নায়িকার বাজেট হচ্ছে 5 লাখ টাকা, কিন্তু নায়িকার পকেটে যাবে 1 লাখ টাকা, 4 লাখ টাকা আমার পকেটে, সেই বর্ষা চৌধুরী আমি না। সো দ্যাটস ওয়াই হয়তো আমার লাক্সারিয়াস গাড়ি নাই, 100 স্প্লেন্ডার আছে, কিন্তু মুন্না খান আছে। আমার ভালো বন্ধু আছে। হ্যাঁ এটাই মুন্না খানের, শোন, আমি বলি কিছু সম্পর্ক আছে যেগুলো মৃত্যু অবধি থাকে, হ্যাঁ। হ্যাঁ,
হাজবেন্ড ওয়াইফ টিকবে না, প্রেমিক প্রেমিকা টুডে অ্যান্ড টুমরো হয়তো চলে যাবে, এটা খুব কম রেয়ার। কিন্তু বন্ধুত্ব সম্পর্কটা আমার আর ওর যে বন্ধু স্বরূপ সম্পর্কটা, এই সম্পর্কটা আমৃত্যু থাকবে। কারণ কি জানিস, এখানে কোনো গিভ অ্যান্ড টেক নাই, এখানে কোনো লেনা দেনা নাই, এখানে কিছু চাওয়া পাওয়া নাই। ইভেন তো ওর ফ্যামিলি, ওর বাচ্চা কাচ্চা, ওর বাচ্চার জন্য আমি শপিং করেছি, রাইট? ওর 2 বাবুর জন্য আমি শাড়ি কিনে নিয়ে এসেছি, ওর ওয়াইফের জন্য এনেছি, ইভেন তো ও জারামনির জন্য গিটার কিনে পাঠাইছে। সো এটা কিন্তু পুরো ফ্যামিলি একটা বন্ডিং হয়ে গেছে। আজকে প্রকাশ করে দিলেন কিন্তু মুন্না খান বিবাহিতা, অনেক মেয়ের ক্রাশ। জানে ভাই অনুষ্ঠিতই তো বিবাহিত। বিবাহিত সাকিব হলে ভাই, কি- সাকিব ভাই বাংলাদেশের মেগা স্টার সাকিব ভাই তো বিবাহিত। তাতে কি তার ক্যারিয়ারের মোটেও কোনো প্রবলেম আছে? ক্যারিয়ার বিয়ে নিয়ে কিছু হয় না, হ্যাঁ? এটা ফেক। আছে কোনো প্রবলেম? আমাদের পরিমণি আপু যে বাংলাদেশের একজন টপ সুপারস্টার নায়িকা, সেও তো বিবাহিত। তার কোনো প্রবলেম আছে? বর্ষা চৌধুরী তো বিবাহিত ছিল, তার কোনো প্রবলেম? তাকে চিনে আরেকটা না জিনিস দেখ, আমি কিন্তু ভাই সিঙ্গেল থাকতে পারি না, ওয়ান রাইট? মিনিট, লেট মি ফিনিশ। আমি এক মিনিট, আমি এক মিনিট বলি। আচ্ছা, তোমার বাবা মা বুড়ো হয়ে গেলে কি তুমি তাদের ফালাই দিতে পারবা? কখনোই না। হ্যাঁ? তো দর্শকদের জন্য নায়ক নায়িকারা কখনো বুড়ো হয় না। তার দর্শকদের জন্য নায়ক নায়িকা যদি তাদের কাজ দিতে পারে, তাদের কাজ দিয়ে যদি প্রমাণ করতে পারে যে আই অ্যাম অ্যাক্টর, তো সেই জায়গা থেকে নায়ক নায়িকা এবং সেলিব্রিটিরা কখনোই দর্শকদের কাছে বুড়ো হয় না, এটা আমি মনে করি। আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছি বর্ষাপুর কাছে আছে এই যে মুন্না ভাই আসলে মানুষটা কেমন, এবং তার ছবি কিন্তু অনেক পপুলার হয়, অনেক ভালো, কিন্তু পিছনে মানুষ অনেক সময় লেগে যায় আসলে। আমি দেখেছি ডার্ক ওয়ার্ল্ডটা আসলে পুরাটাই ইন্ডিয়ান স্টাইলের ছবি, তাও আসলে হ্যাঁ বাংলাদেশের মানুষের সাথে এখন হয় কি, আমি বলি সিন্ডিকেট তো আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর সিন্ডিকেট আছে, হ্যাঁ। এটা আমরাও জানি। আর ও যেহেতু একেবারে নতুন এসেছিল তখন, এখন ও একটা সিনেমার পরে যে গুলো করেছে, যেগুলো শিখেছে, ওগুলো কিন্তু তছনছে। ওকে যারা ডার্ক ওয়ার্ল্ডে ঠকাইছে তারা কিন্তু তছনছে পারবে না। আমি বর্ষা, সেই ছোট্ট বর্ষা আর্টিস্ট, সঙ্গীত শিল্পী, রেডিও জকি থেকে আজকে যে বর্ষা এখন কথা বলছি, আমি কিন্তু আমার লাইফে অনেক কিছু মানে স্ট্রাগল করি। একদম শিখে না, এটা হচ্ছে একেবারে এক্সপেরিয়েন্স গেদার করে আজকে আমি এখানে এসে অনেক কথা বলতে পারছি। সো আমার মনে হয় ওরও সেম। আর ও মানুষ হিসেবে খুব ভালো, একদম মানে ওর মুখটা একটু পাতলা। আমি সবসময় বলি যে তোমার মুখটা যদি একটু বন্ধ করে দেওয়া যেত, 50 লাখ টাকা একবার ধরা খাইছো, এবার কত লাখ জানি খাও, মুখটারে বন্ধ করে দিব। এবং আমি একটু আগেও বলছিলাম, এই তুমি মুখে কথা বলবা না, চোখের ইশারায় কথা বলবা, বিকজ ও হচ্ছে যা ও ভিতর থেকে তাই বলে দেয়। হ্যাঁ, এটা হচ্ছে ওর একটা পজিটিভ সিগনেচার, অ্যান্ড হি ইজ আ ভেরি গুড পারসন। সে বন্ধু হিসেবে ভালো, স্বামী হিসেবে ভালো, কারণ তার বউয়ের সাথে আমার কথা হয়েছে, এবং সে বাবা হিসেবে ভালো, কারণ আমি তার সন্তানদের সঙ্গে কমিউনিকেট করি। এবং সে আমার জায়গায় যদি হিরো বলো, অভিনেতা বলো, হিরো, ও নিজেও বলেছে যে আমি আমাকে আসলে হিরো দাবি করি না। অনেকে করেন। মিনিং অফ মানে হিরো, ও অ্যাজ এ অভিনেতা আমার কাছে মনে হচ্ছে ও খুবই ভালো চেষ্টা করছে, ও ভালো করছে, এবং তসমসে আরো 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 অনেক 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 চেঞ্জেস আসবে, এবং ওর ভেতরে মানে শেখার, লার্ন করার অনেক ইচ্ছা আছে। আমি যদি ওকে বলি, যেমন ওর কস্টিউম থেকে শুরু করে, ওর ফুড হ্যাবিট থেকে শুরু করে, আমি যদি বলি যে মুন্না তোমার এটা হচ্ছে না, এটা এইভাবে করো, হ্যাঁ, বিকজ তুমি একটা অভিনেতা, তুমি একটা সিনেমার লিড ক্যারেক্টার নিবা, ও কিন্তু সেটা মানে বন্ধু হিসেবে আমার কথাটা রাখে। সো এটাই বলবো, আর কিছু না, যে হি ইজ আ ভেরি গুড পারসন, সবার আগে ভালো মানুষ। এখন আমি একটু মুন্না ভাইয়ের কাছে যাবো। আসলে এই যে পাশে মানুষটা বসা আছে, সেই মানুষটা আসলে যে আপনার সাথে নতুন কাজ করেছে, আমরা জানি, আমি দেখেছি তার কাজ প্রমোটার হিসাবে, গান দেখেছি। আসলে এই যে নতুন করে আপনার সাথে কাজ করতেছে নায়িকা হিসাবে, হয়তো বা মডেল হিসাবে, মানুষটা আসলে কাজ মানে সব কিছুই সাইন করছে, এটাও করতে পারবে কি না? আসলে অনেকের ধারণা যে না, আমরা দুজনে একসাথে কাজ করছি, কি জানি করলাম। আসলে আমরা একটা ব্র্যান্ডের ফটোশুট করছি, আর দুটো ব্র্যান্ডের ফটোশুট করছি, সিঙ্গাপুরের ফটোগ্রাফি। তো যাই হোক, এটা আমরা শুধু ফটোশুট করছি, বিগ বাজারের ফটোশুট করছি শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতানে। তো কাজটাকে আসুক, দেখুক। হ্যাঁ, লেমন রিসোর্টেও করছি। এখন বিষয়টা হলো যে মানুষ অনেকেই মনে করবো বর্ষা চৌধুরী, মুন্না খানের পাশে বর্ষা চৌধুরী কেন? আমাদের বন্ধুত্ব অনেক আগে থেকেই, তো আগে থেকেই বন্ধুত্ব, ওই জায়গা থেকেই আমাকে ও বললো যে, কারণ ও তো অনেক ব্র্যান্ডের সাথে, বড় বড় ব্র্যান্ড তার পিছে করে। আপনার তার মানে বলতে যাচ্ছেন যে আসলে বর্ষা চৌধুরী কাউকে উঠাইতে পারে? হ্যাঁ, চাইলে বর্ষা চৌধুরী যেহেতু ওর 24 ইয়ার্স মিডিয়াতে কাজ করে, সে চাইলে তো অবশ্যই উঠাইতে পারে, পারে না? অবশ্যই উঠাইতে পারে না, সে হেল্প করলে আমি কিছু করতে পারবো। সে যদি হেল্প করে আমি অনেক জায়গায় যেতে পারবো। এটাই কথা হলো, বন্ধুত্বের ভিতরে হেল্প কিছু না,
ভাই সে আমার বন্ধু, আমি তার সাথে কাজ করছি, সে আমার সাথে কাজ করছে, এবং কাজ করে আমাদের অনেক ফিউচারে অনেক কাজ করবো, ফিউচারে অনেক কাজ প্ল্যান করবো। আছে। আর সত্যি কথা বলতে কি কাজ করে অনেক ভালো লাগছে, সে অনেক হেল্পফুল মানুষ। আর আগেই তো বললাম যে মোমের পাথরের মতো গলে মাঝে মধ্যে, এটাই তার মানে কি দুর্বলতা, সেই দুর্বলতার সুযোগটা কেউ কেউ ব্যবহার করছে, আরো কেউ করতে চায়, এই আর কি। আমরা একটু আমি একটু বর্ষা আপুর কাছে যাব। আসলে বর্ষা আপু সেটা একদম কাছ থেকে না দেখলে, যারা অডিয়েন্স আছে যারা একদম কাছ থেকে না দেখলে, আমি দেখছি তাই আমি বলছি, আমার ফ্রেন্ডকে আমি দেখছি খুব এর আগে কিন্তু আমরা বর্ষা আপুর কাছে যাব একটু। সেটা হচ্ছে কি বর্ষা আপু, আপনাকে নিয়ে আমরা দেখলাম কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে, নাম বলবো না, সে পিঞ্চ মেরে একটু প্রমোটারদের নিয়ে কথা বলেছে। এই বিষয়টা একটু একটু আপনি ভেঙে আনবেন পুকুরের কেন? কাজ হচ্ছে ঘেউ ঘেউ করা, আর বর্ষার কাজ হচ্ছে কাজ করা। দিন শেষে কাজ করতে হবে, টাকা উপার্জন করতে হবে, সেটা দিয়ে চাল কিনতে হবে, চালটা চুলায় আমার হেল্পিং হ্যান্ড বসাবে, ভাতটা হবে, তারপরে আমার বাচ্চারা খাবে, রাইট? সো কে কি বললো, কে কি করছে, সেগুলো আমি কখনোই দেখি না। আর বিশেষ করে এই একই প্ল্যাটফর্মে ভাই তোমাকে নিয়ে তখনই কথা বলবে যখন তুমি কিছু একটা, তোমাকে নিয়ে সমালোচনা তখনই করবে যখন তুমি অনেক বেশি আলোচিত। তোমাকে নিয়ে সেম ফিল্ডে, সেম পজিশনে, সেম জায়গা থেকে তখনই হিংসা করবে, জেলাস করবে যখন তোমার কাছে কাজ থাকবে না। আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক অনেক কাজ, আমার সত্যি অনেক কাজ, আমার ওই সময়টা নাই। কিন্তু তারা তো মনে করেন, যারা করছেন নাম বলবো, তারা তো মনে করেন তাদের অনেক কাজ, তাদের গাড়ি বাড়ি অনেক কিছু আছে। বর্ষা চৌধুরী বর্ষা চৌধুরী আজকে থেকে 24 বছর আগে, যখন কিনা তার বয়স ছিল লাইক 12 কি 13, যখন সে স্টেজ শো করতো, হ্যাঁ কর্পোরেট শো গুলো করতো, বড় বড় ব্র্যান্ড লাইক প্রাণ, আরএফএল, মজুর কনসার্ট গুলো করতো, তখন বর্ষা চৌধুরী হচ্ছে নিজের পার্সোনাল কেনা গাড়ি দিয়ে চলতো, এখনো চলে। হয়তো সেটা মার্সিডিজ না, বিএমডব্লিউ না, কিন্তু আমার সাধ্য সামর্থ্য মতো গাড়িতেই চলি, রিক্সাতে। আমি একটা কথা বলি, একটু বলবো চাই, যারা বলে না যে সে কেন গাড়ি কেনে না, তার বাপের কিন্তু মান্থলি 1,20,000 টাকা ওষুধের পিছনে লাগে না, খরচ লাগে না। তার দুইটা বাচ্চা কিন্তু তার নিজের চালাতে হয় না। কি কইছি বুঝতে পারছো? তার দুইটা বাচ্চা কিন্তু নিজের কামাই করে টাকা দিয়ে চালাতে হয় না। তার একটা ফ্লাইট ভাড়া দেওয়া লাগে না। তো সব তার ড্রাইভারের বেতন কিন্তু তার দেওয়া লাগে না, তার হাজবেন্ড দেয়, না হলে তার বাপের টাকা চলে, আর নয় অন্য কিছু দিয়ে চলে। এটা মিন করলাম না। হ্যাঁ, তো ওই রকম যদি 5 মাস যদি ও না দেয় না, তো ওর ওরকম একটা গাড়ি কেনার মতো ক্ষমতা হয়। ও তো মাসে অনেক টাকা ইনকাম করে। তো এইসব প্রশ্ন না করাই ভালো, সেটা আপনার বুঝে নয় এমন কিছু। না না, আমরা আপু আসলে যেটাই বলে সেটা খোলাসা করে বলে তো দর্শক বুঝে। এইটার জন্যই বলো, ওপেন বুক, আমার হিডেন নাই, হিডেন থাকলে হয়তো আজকে এত সমালোচনার মুখে আমার পড়তে হতো না। আপু আরেকটা জিনিস, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে কি এখন কি নিয়ে ব্যস্ত আছেন, কি কি কাজ চলছে, এবং এই যে মুন্না ভাইয়ের সাথে কি কাজ করছেন? এবং কয়েকটা ছবি আপনাদের ভাইরাল হয়েছে, অনেকে ভাবছেন যে হয়তো বা মুন্না ভাই বিয়ে শাদী করে ফেলছেন, হয়তো বা আবার মুভিও করছেন কিনা, অনেকে অনেক কিছু বলছেন। আমরা এই জিনিসটা আমরা শেষ করব। সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে আমরা একটা ব্র্যান্ডিং এর কাজ করেছি, দুটো ব্র্যান্ডের কাজ করেছি ব্র্যান্ডিং করার জন্য, এবং সেই ব্র্যান্ডটাকে রিপ্রেজেন্ট করার জন্য একজন স্টাইলিস্ট ছিল, একজন কোরিওগ্রাফার ছিল, ফটোগ্রাফার ছিল, একদম প্রফেশনাল প্রায় 17 জনের টিম নিয়ে আমরা শ্রীমঙ্গল গিয়েছি এবং সেখানে আমরা কাজ করে এসেছি। আলহামদুলিল্লাহ উই আর সাকসেস, অ্যান্ড সাকসেস এই কারণে বলছি যে অলরেডি এটা আলোড়ন তৈরি হয়েছে। রিলিজ করার আগে এখন পর্যন্ত ফাইনাল প্রজেক্ট আপলোড হওয়ার আগেই যেটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছে, তার মানে সামথিং ইজ হ্যাপেন। আর আমাদের সামনের কাজ হচ্ছে, আমার তো ইতিমধ্যে অনেক ব্র্যান্ডের সাথে আমি চুক্তিবদ্ধ আছি, তাদের কাজ তো প্রতি উইকে আমার প্রমোশন যাচ্ছে, তারই সাথে মুনার সাথে কিছু প্ল্যান আছে আপকামিং প্রজেক্ট, সেগুলো আপকামিং এ থাকুক, এখন আর না বলি। তবে 2025 সালটাকে সুন্দরভাবে করতে চাই। 2024 আপু একটা কিছু বলা, আমি জানি না কি নেবেন, অনেকে বলছেন রাসেল ভাইপারের সফল করার পরে আপনি নতুন করে আবার জীবন নতুন করে শুরু করেছেন এবং ভালো হয়েছে জীবনটা। না আমার কাছে কি, আমি বলি মানে ওই নামটা আমি নিতেই চাই না, মানে বলতেছে যে সফল দেওয়ার পরে আসলে মানুষ বুঝে, এইজন্য আপনি আপনার লেট মি ফিনিশ। আপনার আমার সেই 3টে মাস 90 দিন বা 92 দিন কিভাবে কেটেছে, 92 বছরের মতন, সেই দিনগুলো আমি জানি, সেই রিয়েলাইজেশন গুলো আমার এসেছে অন্য কারো না। আমি ওই স্মৃতি, ওই ফ্ল্যাশব্যাকে আসলেই যেতে চাই না, ওটা আমার জন্য দুঃস্বপ্ন। আমি দুঃস্বপ্ন ভেবে ওই সালটাকে ভুলে যেতে চাই, প্লিজ এটাকে আর আমার লাইফে আমি আনতে চাই। মানে তার মানে 24 সালটা আপনার জীবনে কি ছিল? নাই, 24 সাল বলতে কোনো সালই নাই, 23 এর পরে 25, 2023 এর পরে 25, 24 বলতে কিছু নাই। তার মানে আমরা ভাববো যে
বর্ষা চৌধুরীর জীবনে কোনো 24 সাল ছিল না। ছিলই না, একদম ভুলে যাও, সবাই ভুলে যাও যে 24 বলতে কিছু এবং ছিল না, আপনি একদম। এখন কেমন আছেন, দুইটা বাচ্চা, ছোট বাচ্চাটাকে নিয়ে? আমি এবং এখন তার ভালো আছি, ভালো থাকার চেষ্টায় আছি, ডক্টরের কনসালটেশনে আছি, সাইকিয়াট্রিস্ট সাইকোথেরাপিস্টের স্টিল আন্ডারে আছি। আগের থেকে মেন্টাল কন্ডিশন ভালো, আমার নার্ভে একটু ব্লাড জমেছিল, সেটার মেডিসিন খাচ্ছি। নেক্সট মান্থে আবার সব পুরো বডি চেক আপ আছে, ইনশাআল্লাহ হোপ ফর দ্য বেস্ট, ভালো কিছু হবে। দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? সবাই আমাকে ভুল বুঝবেন না, আমার জন্য দোয়া করবেন। দায়িত্ব যার কাঁধে সেই জানে আসলে সেই দায়িত্বটা কিভাবে পালন করতে হবে। এবং আমার মনে হয় যে আমি বাংলাদেশের নারীদেরকে অনেক কিছু দিতে পেরেছি। এখন হয়তো অনেকের কাছে খারাপ লাগছে, এর জন্য ক্ষমা চাচ্ছি যে আমি হিজাবটাকে কেন অন ক্যামে নিয়ে আসছি না, বিকজ কিছু রেস্ট্রিকশন তো আছে, কিছু দায়বদ্ধতার জায়গা তো আছেই। কাজের জায়গা, যেহেতু অনেকগুলো ব্র্যান্ডের সাথে আমার চুক্তিবদ্ধ ছিলাম, তারাও কিন্তু হিজাব পরার পরে চলে গিয়েছিল। আর হিজাব বা পোশাক দিয়ে কারো চরিত্র বিবেচনা করবেন না প্লিজ। মানুষের চরিত্র বিবেচনা করার জন্য বিশেষ করে আমার সাথে এক গ্লাস পানি খায়েন, এক কাপ চা খায়েন, তারপরে আমার চরিত্র নিয়ে কথা বলবো। বিকজ চরিত্রটা কখনোই আসলে পোশাকে হয় না, পোশাকে হয় তোমার ব্যক্তিত্বটা, কিন্তু চারিত্রিক সনদ না। এটুকুই বলবো। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, সাথে থাকবেন, দোয়া করবেন। জীবনে অনেক ভুল হয়, সে ভুল থেকে শুধরে সুন্দরভাবে আগামী জীবনগুলো আমরা দুজনেই যেন চলতে